ধ্বংস না হওয়া পর্যন্ত ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চলবে। ঘোষণা তেহরানের। ১৯ ইসরায়েলি নিহত। তেল আবিবের মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত। ১ মাসের মধ্যেই গুম বিষয়ক আইন করা হবে। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা। ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন সম্ভব। লন্ডন থেকে ফিরে আমির খসরু। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক। হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। চালক আটক হলেও পলাত পালিয়েছে সহকারী। ডেঙ্গুর হটস্পট বরগুনায় আরও ৬৫ জন শনাক্ত। ৩১ লাখ করোনার টিকার মেয়াদ সেপ্টেম্বরে শেষ। সংক্রমণ বাড়লেও নিতে আর অনাগ্রহ। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। ১ মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। একসঙ্গেই গুম বিষয়ক আইনের অধীনে ২ মাসের মধ্যে স্থায়ী কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। চলমান কমিশন যেখানে কাজ শেষ করবে সেখান থেকেই স্থায়ী কমিশনের কাজ শুরু করা হবে। পাশাপাশি বিভিন্ন সময়ে যারা গুমের শিকার তাদের আইনের আওতায় নিখোঁজ সনদ দেয়া যায় কিনা সে বিষয়ে ভাবছে সরকার। গুম প্রতিরোধ ও বিচারের ক্ষেত্রে কোনো প্রকল্প নয়, বরং বিদেশ থেকে বুদ্ধিবৃত্তিক ও কৌশলগত সহায়তা নেবে বাংলাদেশ। আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি। একটা তো ধরেন এখনই আমাদের আইনটা ওনারা পরীক্ষা করে দেখবেন, আমাদেরকে সাহায্য দিবেন, মানে দিবেন, বুদ্ধিবৃত্তিক সাহায্য দিবেন, ইনপুট দিবেন। তারপর ভবিষ্যতে যদি দরকার হয় আমাদের যে গুম বিষয়ক যে কমিশন হবে সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয় আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারি। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় শুনানি চলছে। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে শুনানি হচ্ছে। এর আগে গত ১ জুন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সেদিন কামাল ও মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে ১৪০০ ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি, প্ররোচনা, হত্যাকাণ্ড সংঘটিত করে আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। শেখ হাসিনার নির্দেশেই আন্দোলন দমনে মারণঘাতী অস্ত্র ব্যবহার করার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিকে শেখ হাসিনার মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন সম্ভব। লন্ডন থেকে ফিরে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বললেন, রোজার আগে নির্বাচন জনগণের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে। মনে হয় বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে দ্রুততম সময়ে, বিশেষ করে রোজার আগে, রমজানের মাস, এটা আমাদের একটা সংযমের মাস এবং ধর্মীয় অনুভূতির মাস। তার আগে যে জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিশেষ বিশেষ সন্ধিক্ষণে আমাদের যে ঐক্যমত হয় সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিক দেশের জন্য। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাথে বিএনপির বৈঠক শেষে ব্রিফিং করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমি বলছি, আমি এই যে মনে হয় এই যে একটা প্যারাডাইম বাংলাদেশে দাবি করবে, দাবি মেটাবে, আমার মনে হয় এই চক্র থেকে বাংলাদেশকে বেরিয়ে আসছে। তো দাবি দেওয়ার কোনো বিশেষ একটা রিকনসিলিয়েটরি অ্যাপ্রোচ যেটাকে বলা হয়,
যে পারস্পরিক সমঝোতার একটা মনোবৃত্তি, মানসিকতা, আমার মনে হয় যে সেইখানে ফিরে যেতে হবে। এবং এই যে সারাক্ষণ কনফ্লিক্ট, এ এর বিরুদ্ধে ও ওর বিরুদ্ধে, এই যে একটা পরিবেশ, এখান থেকে এই চক্র থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। এবং আমার বিশ্বাস যে দেখুন এই 13ই জুন একটি মিটিং হয়েছে, এটা অবাক কাণ্ড। আমি খোলাখুলি বলি, শেষ আমরা যেদিন ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করি, আমি নিজে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি যদি নির্বাচনের দিনটি আপনি ঘোষণা করেন, দেখবেন যে বাংলাদেশের সব নির্বাচন একদিনে শুরু হয়ে যাবে। তা আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমি কিন্তু বাংলাদেশের এখানে সেখানে যেখানে যাচ্ছি, তার পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, যে যে কথা বলুন। মানুষ এখন উৎসাহী, একটা সামনের দিকে তাকাচ্ছে, মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। ৭১ কেন লক্ষ লক্ষ মানুষ ফিরে দিয়েছিল? মানুষ কি স্বৈরতন্ত্রের জন্য জীবন দিয়েছিল? তারা তো বুঝেছিল যে পাকিস্তানের ভেতরে গণতন্ত্র হবে না, আমরা বাংলাদেশ একটা আলাদা দেশ চাই, কারণ আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাস করি। মানুষ মন করে কথা বলতে চায়। এই যে আজকে আপনারা প্রশ্ন করছেন, আমরা উত্তর দিচ্ছি, বিগত 13 বছর কি পরিবেশ ছিল? ছিল তো। কাজেই এই যে বাংলাদেশের মানুষের যে সাইকোলজি, এটা তো বুঝতে হবে। মানুষ না খেতে পরিস্থিতি, না খেয়ে থাকতে রাজি আছে, ভোট না দিয়ে কিন্তু থাকতো। অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, 3টা নির্বাচন আপনারা দেখেছেন, বাংলাদেশের মানুষকে সেটা গ্রহণ করেছে, গ্রহণ করেনি। তো কাজেই আজকে আমি যে প্রশ্নটাই করেছেন যে আজকে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনার জন্য কি প্রয়োজন? গণতন্ত্র প্রয়োজন, এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে আমাদের গঠন করতে হবে, এবং সেগুলোকে পুনর্গঠন করতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার এদেশে প্রয়োগ করতে পারে। আপনারাই তো বলছেন যে প্রধানমন্ত্রী অনেক বেশি শক্তিশালী, তার ক্ষমতা কমাতে হবে। এটা মূলে কি রয়েছে? মূলে তো রয়েছে জবাবদিহিতা। জবাবদিহিতা যখন থাকে না, তখনই তো প্রধানমন্ত্রী অতি শক্তিশালী হয়ে যায়, যা চিন্তা করে। যদি জবাবদিহিতা সত্যিকার থাকতো, তাহলে তো প্রধানমন্ত্রী করবে। কাজে মূল কথা যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের মাস্টার্স ডিগ্রি বাংলাদেশের মানুষের সবার না থাকতে পারে। কোটি কোটি মানুষ যারা হয়তো স্কুলে যেতে পারেনি, বা যারা হাই স্কুলে যেতে পারেনি, বা কলেজে যেতে পারেনি, তারা কিন্তু পলিটিক্যাল সায়েন্স বোঝে না, কিন্তু তারা এটা বোঝে যে সরকারকে জবাব দিয়ে পারতে হবে। এটা কিন্তু এটাই তো পলিটিক্যাল সায়েন্সের ব্যাপার। আমি একটু অন্য বিষয়ে জানতে চাচ্ছি, আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যে আসলে এখন অস্থিরতা চলছে, সেটি নিয়ে আপনাদের বিষয়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল আর গাজা। দেখুন এটা হ্যাঁ, আপনি প্রশ্নটি করেছেন যুক্তিযুক্ত। এটাও সত্য কথা যে আজকের আলোচনায় যে বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করেছি তা না, সারা বিশ্বের এই যে আপনি অস্থিরতার কথা বলেন, মধ্যপ্রাচ্যের যে সর্বশেষ মধ্যপ্রাচ্য, আসলে কিন্তু মধ্যপ্রাচ্যে না, এটার উদ্ভব কিন্তু সেই গাজা উপত্যকা থেকে কিন্তু এটা উদ্ভব হয়েছে। আজকে যে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতার কথা বলছেন, এটার উৎপত্তি কিন্তু ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, এবং বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান অংশগ্রহণ করেছিলেন। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এবার ইসরায়েল ইরানের চলমান উত্তেজনা সংঘটিত পরিস্থিতির সবশেষ খবরাখবর। ইসরায়েলি আক্রমণে রোববার ইরানের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি ছাড়াও 2 জেনারেল নিহত হওয়ার পর সোমবার পাল্টা আক্রমণের তীব্রতা আরও বাড়িয়েছে ইরান। আর এতে করে নতুন করে আরও 5 জন সহ ইসরায়েলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 19 জনে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত এগুলো লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে IRGC। যদিও পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তেহরানের নেই বলে আবারও জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। চতুর্থ দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত। ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে একের পর এক পাল্টা আক্রমণ চালাচ্ছে তেহরান। রোববার বন্দর নগরী হাইফার পর সোমবার রাত থেকে তেল আবিব ও জেরুজালেম সহ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। হাইফার তেল শোধনাগারেও আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। নজিরবিহীন হামলা অব্যাহত রয়েছে তেল আবিবেও। এতে হামলায় সেখানকার হতাহত ও ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে ইসরায়েল। সতর্কতা জারি রয়েছে গোটা ইসরায়েলের। খোদ ইসরায়েলি সেনাপ্রধানও স্বীকার করেছেন, ইরানে হামলা চালালে পাল্টা আঘাত আসবে তা আগে থেকেই জানা ছিল তাদের। এমন পরিস্থিতিতে ইসরায়েলি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে IDF। এর মধ্যে এক বিবৃতিতে IRGC জানিয়েছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত
সেগুলো লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে। সংঘাতের সময় নিরাপত্তার দিক বিবেচনায় ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকা ছেড়ে যেতে সাধারণ ইসরায়েলিদের সতর্কও করেছে ইরান। সংঘাত উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা নিচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অস্তিত্ব রক্ষায় ইসরায়েলকে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। তেল আবিবের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে শিগগিরই দুই পক্ষ সংঘাত বন্ধে একটি চুক্তিতে সম্মত হবে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। এদিকে প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা করতে চায় না বলে মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে সাফ জানিয়ে দিয়েছে ইরান। শুক্রবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 224 জনে এবং আহত 12 শতাধিক। এছাড়া ইরানের হামলায় ইসরায়েলে নিহত কমপক্ষে 14 এবং আহত প্রায় 400। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। দেশে আবারও দেখা দিয়েছে করোনা সংক্রমণ, আর এতে করে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য যে ঝুঁকি, সে ঝুঁকি কমানোর। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখন তাদের হাতে আছে 31 লাখ টিকা। এর মধ্যে 17 লাখ টিকার মেয়াদ শেষ হবে আগামী আগস্টে, আর বাকি 14 লাখের মেয়াদ শেষ হবে সেপ্টেম্বরের মধ্যে। তাই গর্ভবতী, বয়স্ক, বিভিন্ন রোগে আক্রান্ত এবং 1 বছরের আগে যারা টিকা নিয়েছিলেন তাদেরকে টিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যের মহাপরিচালক। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। টানা 313 দিন পর একজন ও 686 দিন পর একদিনে কোভিডে 2 জনের মৃত্যুতে কিছুটা হতচকিত দেশের মানুষ। মূলত টিকা নেয়ার প্রবণতা বাড়ার সাথে সাথেই কমে এসেছিল কোভিডে মৃত্যুর হার। বছর পেরিয়ে নতুন করে সংক্রমণ ও মৃত্যুর পর আলোচনায় এসেছে মজুদ টিকা ও তা গ্রহণে মানুষের আগ্রহের বাস্তবতা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখন তাদের হাতে 31 লাখ টিকা মজুদ আছে, যার মধ্যে 14 লাখ অধিদপ্তরে এবং প্রায় 17 লাখ সারা দেশের সিভিল সার্জন অফিসে সংরক্ষিত আছে। তবে হতাশার খবর হলো 17 লাখ টিকার মেয়াদ শেষ হবে আগামী আগস্ট মাসের মধ্যে। বাকি 14 লাখেরও মেয়াদ শেষ হবে সেপ্টেম্বরের মধ্যে। 2024-25 সালের জন্য যে ওমিক্রন ভেরিয়েন্ট টিকা সেটা দিতে, কিন্তু সেই টিকা মাত্র ইউএসএতে বোধহয় এই বছরই আসলো এবং অন্য কোনো দেশে আসছে বলে আমার জানা নেই। তো সেটা আমাদের দেশে আসতে সময় লাগবে। WHO বলছে যদি নতুন টিকা না থাকে পুরনো টিকা দেওয়া যাবে এবং সেই টিকাটা ডিজিজ সিভিয়ারিটিটা কমায় আসবে, রোগের যে সিভিয়ার হয়ে যায় সেটার মাত্রাটা কমায় আনবে। কোভিডের নতুন সাব ভ্যারিয়েন্টের বিপক্ষে মজুদ থাকা টিকা শতভাগ কার্যকরী না হলেও এটি অনেকটাই সুরক্ষা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে গর্ভবতী, বয়স্ক, বিভিন্ন রোগে আক্রান্ত ও 1 বছরের আগে টিকা নেয়া মানুষকে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। পুরাতনদের মধ্যে যাদেরকে দেওয়া জরুরি তাদের মধ্যে হচ্ছে অ্যাবভ 60 ইয়ার্স, যারা রিস্ক পেশেন্ট হিসেবে আমরা ধরে রাখি, তাদেরকে 6 মাস পরে আরেকটা ডোজ দেওয়া উচিত। আর যারা ধরেন অ্যাডাল্ট কিন্তু আগে ভ্যাকসিন নিয়েছে এই গ্রুপ, কিন্তু তাদের কোমরবিডিটিস রয়েছে, যারা সরাসরি কোভিড পেশেন্টের সাথে কাজ করেন, আর রিসেন্ট প্রেগনেন্সি হইলে প্রতি প্রেগনেন্সিতে একটা করে ডোজ নিতে হবে। এখন গ্রহণ না করলেও কোভিড পরিস্থিতি আরও খারাপ হলে টিকার চাহিদা বাড়বে। সেই বাস্তবতায় নতুন ভ্যারিয়েন্টের বিপক্ষে কার্যকরী টিকা আনতে এখনই পদক্ষেপ নেবার তাগিদ বিশেষজ্ঞদের। সংক্রমণ যদি বাড়তেই থাকে তাহলে তো আনতে হবে, আর সংক্রমণ যদি এখনই কমে যায় তাহলে হয়তো আমাদের অল্প টিকা আনলেই চলবে। টিকা তো আনতেই হবে, টিকাবিহীন অবস্থা থাকা যাবে না। সে যদি এটার মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে অবশ্যই টিকা মজুদ রাখতে হবে আমাদের। কিন্তু টিকা নিলেও কিন্তু সংক্রমণটা হতে পারে, কিন্তু সংক্রমণ হলে কিন্তু তার গুরুতর অবস্থা হবে না। উপসর্গ প্রকাশ পেলেই পরীক্ষা আর 60ঊর্ধ্ব বয়স্কদের হাতে থাকা টিকা নিকটতম কেন্দ্র থেকে জরুরি ভিত্তিতে নেবার আহ্বান বিশেষজ্ঞদের, কারণ 6 মাস পর থেকেই কোভিডের বিরুদ্ধে সুরক্ষা কমতে থাকে টিকার। মুজাহিদ শুভ, এখন ঢাকা। এদিকে ঈদুল আজহার পর রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করলেও পরিষ্কারে নেই কোনো তোড়জোড়, আর ড্রেন সহ যত্রতত্র দেখা মিলছে মশার লার্ভার। তাই শঙ্কা বেড়েছে ডেঙ্গু নিয়ে। এই বিষয়ে আরও জানাতে ঢাকা কলেজ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দোলন। দোলন, আপনার কাছে জানতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মশক নিধনে কোনো ব্যবস্থা বা আলাদা কর্মসূচি নিয়েছে কিনা, আর সিটি কর্পোরেশনই বা এই বিষয়ে কি বলছে? অনেক আমরা সকাল থেকে
ঢাকা কলেজের বিভিন্ন আঙিনা সহ আশপাশের এলাকাও আমরা ঘুরে দেখেছি। যদি বলি সিটি কর্পোরেশনের উদ্যোগ, আমরা বলা চলে যে আপনি জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনেকটাই অচল হয়ে রয়েছে বেশ কিছুদিন যাবৎ, যার পরিপ্রেক্ষিতে যে বর্জ্য ব্যবস্থাপনায় এক ধরনের ভাটা পড়েছে যেমনটা তারা বলছেন। এছাড়াও আমরা ঢাকা কলেজ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা সিটি কর্পোরেশনের যারা নির্ধারিত পরিচ্ছন্নতা কর্মী কিংবা মশক নিধন কর্মী রয়েছেন তারা অর্থের বিনিময়ে মূলত এই কাজগুলো করে থাকেন। অনেকদিন বন্ধ থাকার পরে এখন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে, বিশেষ করে ঢাকা কলেজে আমরা দেখেছি যে যত্রতত্র যেমনভাবে পানি জমে আছে, একই সঙ্গে ড্রেনে আমরা দেখেছি মশার লার্ভা দেখা গেছে। এছাড়া আমরা সবচেয়ে বেশি যেটি লক্ষ্য করেছি যে মশার উপদ্রব, সেটি হচ্ছে হলপাড়া এলাকা। আমরা এই মুহূর্তে হলপাড়াতেই রয়েছি। এখানে আপনি দেখছেন যত্রতত্র যেভাবে ময়লা পড়ে আছে, সেখান থেকে অ্যাডিসের পাশাপাশি কিউলিক্স মশার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি বলছে যারা আবাসিক শিক্ষার্থীরা রয়েছেন। এছাড়াও গতকালকে থেকে ক্যাম্পাস চালু হলেও এখন পর্যন্ত কিন্তু পুরো দমে শিক্ষার্থীরা আসেনি, কিংবা হলপাড়া যারা যে সকল আবাসিক শিক্ষার্থীরা রয়েছেন তারাও পুরো দমে কিংবা উপস্থিতি এখন আমরা দেখিনি। অনেকে আসছেন, তারা এসে শঙ্কার কথা আমাদেরকে বলছেন। তারা বলছেন যে অবস্থায়, অর্থাৎ দীর্ঘ বন্ধের কারণে ক্যাম্পাসের যে বর্তমান অবস্থা, সেখানে মশার উর্বর ভূমিতে পরিণত হয়েছে। আমরা জানার চেষ্টা করছিলাম শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের কাছে। তারা বলছিলেন যে এরই মধ্যে তারা কিছু ব্যবস্থা নিয়েছেন, বিশেষ করে ক্যাম্পাস আঙ্গিনায় নিলেও কিন্তু হলপাড়া এলাকায় তারা কোনো প্রকার ব্যবস্থা নেননি এখন পর্যন্ত, তবে সামনের দিনগুলোতে তারা ব্যবস্থা নেবেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকটি সামাজিক সংগঠন সহ কয়েকটি সংগঠনের নিয়ন্ত্রণ সমন্বয়ে তারা একটি কমিটি করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে তারা সবগুলো সংগঠন একসাথ হয়ে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ও পরিচালনার কথা বলছেন। তবে আমরা এই ক্যাম্পাসটিতে সহ আশপাশের এলাকা ঘুরে যেমনটা দেখেছি যে এডিস মশার প্রাদুর্ভাব কিংবা কম দেখলেও আমরা দেখছি কিউলিক্স সহ অন্যান্য মশার কিন্তু এখানে অনেক রয়েছেন। ফলে এক ধরনের শিক্ষার্থীদের মধ্যে যেমন শঙ্কা রয়েছে, তেমনিভাবে এখানে আবাসিক যারা রয়েছেন কিংবা কলেজের কর্মচারী যারা রয়েছেন তারাও আমাদেরকে শঙ্কার কথা জানিয়েছেন। তারা বলছেন দিনে কিংবা রাতে সমানভাবে কিন্তু মশার প্রাদুর্ভাব এই এলাকাটিতে রয়েছে। সব মিলিয়ে আমরা দেখছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত শুধু নয়, বেশ কিছু এলাকাতে যেমনভাবে মশার প্রাদুর্ভাব বেড়েছে, একই সঙ্গে মশক নিধন কর্মী যারা রয়েছেন তাদেরও অংশগ্রহণ কিংবা তাদের সন্তোষজনক যে পরিচ্ছন্নতা অভিযান সেটিও নেই বললেই চলে। তো এর মধ্যে কিন্তু আপনি জানেন যে মাউসি থেকে নির্ধারিত নির্দেশনা দেওয়া হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি অনেকাংশে মানা হচ্ছে না। সব মিলিয়ে এই ছিল শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ঢাকা কলেজ আঙ্গিনা থেকে আমার কাছে থাকা মশক পরিচ্ছন্নতা অভিযানের সবশেষ কিংবা আয়োজনের আমার কাছে সবশেষ। অনেক ঈদুল আজহার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে, আর সেই সঙ্গে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সংখ্যা। সে বিষয়ে রাজধানী থেকে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী দেলোয়ার দোলন। এবার একটু রাজধানীর বাইরে, বিশেষ করে ডেঙ্গুর যে অন্যতম হটস্পট বরগুনার দিকে তাকাতে চাই, যেখানে নতুন করে 65 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 1903 জন। আর এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, আপনার মাধ্যমে যেটা জানতে চাই যে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর এই যে বলা হচ্ছে হটস্পট বরগুনাকে, এটাকে মোকাবেলা করার জন্য প্রশাসনের তরফ থেকে কোনো প্রস্তুতি কি রয়েছে? অনেক, আমি এখন যে ওয়ার্ডে রয়েছি এই ওয়ার্ডেই দুদিন আগে একদিনে 2 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, এবং এখানে আপনি যেটি বললেন যে আজকে পর্যন্ত বরগুনায় 1903 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, গত 24 ঘন্টায় 65 জন, এবং সরকারি হিসেব মতে 5 জনের মৃত্যু হয়েছে। আর এখানে যে অবস্থা সার্বিক, যে ফ্লোরে পর্যন্ত এখানে তিল ধরার জায়গা নেই, প্রত্যেক স্থান জুড়েই ডেঙ্গু রোগী রয়েছেন, এবং এই যে ওয়ার্ডগুলোর মধ্যেই মেঝেতে তারা অবস্থান করছেন। আমরা কথা না বলতে বলতে এখানে আরো একজন নতুন ডেঙ্গু রোগী এসে তিনি এখানে ভর্তি হয়েছেন। তো এখানে যে সার্বিক অবস্থা দেখা যাচ্ছে, তাহলে তাতে বোঝা যাচ্ছে যে ডেঙ্গুর স্রোত এখন পর্যন্ত কমার কোনো লক্ষণ নেই এবং এটি বেড়েই চলছে। তো প্রশাসন ঈদের ছুটির পরে তারা তাদের যে অভিযান, বিভিন্ন ধরনের মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন কিংবা জলাবদ্ধতা নিরসনে তারা কাজ করছেন। আমরা দেখেছি আজকে সকাল থেকে পৌরসভার যারা কর্মী রয়েছেন কিংবা বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা, তারা কিন্তু মাঠে নেমে পড়েছেন, সবাইকে সচেতন করার জন্য ক্যাম্পেইন করছেন। তারা কিন্তু লিফলেট বিতরণ করছেন, এবং ক্যাম্পেইনের পাশাপাশি তারা কিন্তু মানুষের মাঝে ডেঙ্গু, বিশেষ করে এডিস মশার যে বংশবিস্তার সেটি যাতে রোধ করা যায়
সে ব্যাপারে কিন্তু সচেতন করছেন। তবে শঙ্কার বিষয় হচ্ছে প্রতিদিনই থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে উপকূলীয় জেলা বরগুনায়, এবং তারপরে যে ভ্যাপসা গরম এটি কিন্তু ডেঙ্গুর বংশ বিস্তারে অনেকটা সহায়ক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরেকটি বিষয় যে বছরের শুরুতে যখন সতর্ক করেছিলেন তখন কিন্তু এই ধরনের এখন যেভাবে পদক্ষেপ নিচ্ছেন, বিভিন্ন জায়গায় তারা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করছেন, এই ধরনের পদক্ষেপ নিলে তাহলে ডেঙ্গুর প্রকোপ কিন্তু এত বাড়তো না বলে মনে করছেন অনেকেই। তো এখানে হাসপাতাল কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খাচ্ছেন ডেঙ্গু রোগী সামলাতে, এবং এখানে যে যারা ডেঙ্গু রোগী আসছেন, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তাদের প্রত্যেকের সঙ্গে 3 জন থেকে 4 জন পর্যন্ত স্বজন আসছেন। আপনি জানেন যে দেশে করোনার প্রাদুর্ভাব ঘটেছে, এবং এই ক্ষেত্রে এখানে যেহেতু 3-4 জন করে ডেঙ্গু রোগীর সাথে স্বজনরা আসছেন, এক্ষেত্রে যদি এখানে যদি কোনো করোনা রোগী শনাক্ত হয় তাহলে কিন্তু করোনার ঝুঁকি অনেক অংশে বেড়ে যাবে। তাই সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যে পৌর প্রশাসনের যে অভিযান রয়েছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু কিছুটা কমিয়ে আনা সম্ভব এই ডেঙ্গুর পরিস্থিতি। তো এই ছিল বরগুনা হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। অনেক ডেঙ্গুর অন্যতম হটস্পট বরগুনা থেকে যুক্ত ছিলেন জিয়াদ মাহমুদ, জানাচ্ছিলেন সেখানকার সার্বিক সমস্ত সবশেষ খবরাখবর। এদিকে সিলেট থেকে হবিগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার ও বাস চালককে আটকও করা হয়েছে। পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কিশোর বানিয়াচং উপজেলার বড় বাজার এলাকার বাসিন্দা ও ঢাকার একজন গার্মেন্টস কর্মী। তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট চলে যায়। পরে ঘুম ভাঙলে আবার বানিয়াচং যাওয়ার উদ্দেশ্যে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠেন ওই কিশোরী। এরপর বিভিন্ন স্টপেজে যাত্রী ওঠা নামার পর শেরপুর এলাকায় পৌঁছালে বাসে ওই কিশোরী একা হয়ে পড়েন। এরপর চলন্ত অবস্থায় বাসের হেলপার লিটন মিয়া এবং পরে চালক সাব্বির মিয়া তাকে ধর্ষণ করেন। বাসটি নবীগঞ্জে আউশকান্দি এলাকায় পৌঁছালে কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা সেনাবাহিনী ও পুলিশে খবর দেয়। বর্তমানে ভুক্তভোগী কিশোরী হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পলাতক বাসের হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্রিফ চলছে, সরাসরি চলে যাব সেখানে। অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন, এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আগামী 24শে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। আইনের বিধান হচ্ছে, যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালতে উপস্থিত না হন তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। সেটা আমাদের আইনের সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী কার্যধারা গ্রহণ করবে এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। আমি আমরা ইতিমধ্যেই বলেছি যে তারা রিপোর্ট দিয়েছেন যে আসামিদ্বয় ভারতে পলাতক আছেন মর্মে পুলিশ আমাদের কাছে রিপোর্ট দিয়েছে। আমরা দেখছি যেদিনই শেখ হাসিনা মামলা হয় সেদিনই ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে, আজকেও ঘটেছে। সেক্ষেত্রে এটাকে বিচার বাধাগ্রস্ত করার কোনো মনে করেন কিনা? আমরা এগুলো আমলে নিচ্ছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো ডিল করবেন। আমাদের বিচার প্রক্রিয়া এটা ন্যায়সঙ্গত বিচারের প্রক্রিয়া। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে, এটা ন্যায় বিচারের দাবি, আইনের দাবি, জাতীয় প্রত্যাশা। সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্য কোনো মামলার বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি না। থ্যাংক ইউ। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। সে বিষয়ে ব্রিফ করছিলাম চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ 3 জন নিহত হয়েছেন। আর এই ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন। সকাল 8টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। আর এতে ঘটনাস্থলেই 3 বাসযাত্রী নিহত হয়। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু রয়েছে। এছাড়া আহত 7 জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদিকে কুষ্টিয়ার সদর উপজেলার বৃত্তিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে একজন মারা গেছেন। নিহত রাশেদুল ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদিকে বান্দরবনের আলীকদমে 3 পর্যটকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় ট্যুর এক্সপার্টের পরিচালক বর্ষা ইসলাম জামিন পেয়েছেন। রোববার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল তার জামিন মঞ্জুর করেন। এর আগে শনিবার মৃত পর্যটক স্মৃতি আক্তারের বাবা মোহাম্মদ হাবিবুর রহমান মামলা করলে বর্ষাকে গ্রেফতার করা হয়। মামলার বিবরণ থেকে জানা যায়, অভিজ্ঞ গাইড না থাকা, প্রশাসনিক অনুমতি না নেওয়া এবং পাহাড়ি আবহাওয়ার প্রতি অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটে। 11 জন বিকেলে কুরুকপাতা ইউনিয়নের শামুক ঝর্ণা এলাকায় প্রবল স্রোতে স্মৃতি আক্তার, হাসান চৌধুরী শুভ ও শেখ জুবায়েরুল ইসলাম নিখোঁজ হন। পরদিন 12 জুন মাতামুহুরী নদী থেকে জুবায়েরুল ও 13 জুন তৈন খাল থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এখনও নিখোঁজ রয়েছেন হাসান চৌধুরী। লাল পাহাড়ির দেশ রাঙামাটি, যা মূলত পর্যটন নগরী হিসেবে বেশি পরিচিত। তবে শহরের আঁকাবাঁকা পথ ধরে শহরে ঢোকার যে পথ, সেখানে পৌঁছালেই চোখে পড়ে পৌরসভার বিশাল এক ময়লার ভাগাড়, যেখানে নিয়মিত ময়লা ফেলায় কাপ্তাই লেক সহ দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশও। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত সহ ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি করে আসছে স্থানীয়রা। আর প্রশাসন বলছে, কর্তৃপক্ষ বলছে দ্রুত তারা ব্যবস্থা নেবে। বিস্তারিত দেখবেন জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদনে। সারা বছরই দেশের নানা প্রান্ত থেকে নিসর্গপ্রেমী ও ভ্রমণ পিপাসুরা আসেন রাঙামাটিতে। নৈসর্গিক দৃশ্য যত মনোরমী হোক, শহরের বর্জ্য ব্যবস্থাপনায় লাগেনি আধুনিকতার ছোঁয়া। শহরের প্রবেশ মুখে ময়লার ভাগাড় প্রতিনিয়ত দূষিত করছে পরিবেশ। এর সাথে প্রতিনিয়তই যোগ হচ্ছে হাসপাতালের বর্জ্য, আর এসব বর্জ্য মিশেছে কাপ্তাই লেকের পানিতে, যা ভয়াবহ হুমকিতে ফেলছে জীববৈচিত্র্যকে। ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসীর জীবন। দুপুরেও খেতে পারি না, আর সন্ধ্যেবেলাও খেতে পারি না। একটা মেহমান আসলে বসার জায়গাও দিতে পারি না গন্ধের জন্য। দুর্গন্ধের জন্য পড়ালেখা করতে পারে না, বাসা থাকতে পারে না, অসুস্থ হয়ে পড়ে খাইতে পারি না ভালো করে। এখানে হাসপাতালের বর্জ্য থেকে আরম্ভ করে শহরের সমস্ত মরা জিনিসগুলো এখানে ফেলা হয়। আমরা চাচ্ছি এখান থেকে যাতে ডাম্পিংটা সরানো হয়। পৌর কর্মকর্তা জানান, খুব দ্রুতই ভাগাড়টিকে স্থানান্তর করা হবে। এমনকি ভাগাড়টিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে নতুন আয়ের খাত তৈরির পরিকল্পনা রয়েছে। ডাম্পিং করা হচ্ছে, যে মালগুলো ফেলা হচ্ছে বর্জ্য পদার্থ, ওগুলো ডাম্পিং করে যাতে আমরা সার হিসেবে তৈরি করতে পারি, করে বিভিন্ন যে আমরা সাপ্লাই দিতে পারি, তারও কিন্তু কিছু হচ্ছে। এই ডাম্পিং স্টেশনের বিষয়টা আমাদের নজরে এসেছে এবং নাগরিক সমাজ থেকেও আমাদেরকে বলা হয়েছে। আমরা জায়গা দেখছি এবং আমাদের যে মাসিক মিটিং সেখানে আলোচনা করছি। একটা ভালো জায়গা পেলে আমরা যত দ্রুত সম্ভব চিন্তা ভাবনা করছি এটাও স্থানান্তর করার জন্য। এই খোলা স্থানে ময়লা আবর্জনা ফেলায় জীববৈচিত্র্য সহ নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। বাতাস ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। তাই পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে নেওয়ার দীর্ঘদিনের দাবির দ্রুত বাস্তবায়ন চান রাঙামাটিবাসী। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। গ্রীষ্মের শেষে বর্ষার জয়গান, কাঠফাটা রোদের পর বজ্র বৃষ্টির যেন আষাঢ় শ্রাবণের ছায়া সঙ্গী। চোখ মেলে প্রকৃতির দিকে তাকালেই গাছে গাছে ধরা দেয় জারুল, সোনালু, কৃষ্ণচূড়া কিংবা সমুদ্র জবারা। ফুলের এই গল্পে কান পেতেছেন মোকাররম হোসেন, আর ছবি তুলেছেন আশিকুর রহমান। নগরকন্যার মন খারাপের দিনে প্রকৃতি জুড়ে মন জোগানোর হরেক রকমের আয়োজন। সবুজ চাদর গায়ে জড়ানো তনয়ার চোখ জুড়ে যখন অনাকাঙ্ক্ষিত বর্ষণ, তখন তার মন ভালো করতেই একে একে হাজির সোনালু, কৃষ্ণচূড়া আর জারুল। বাদ পড়েনি কুরচি, সমুদ্র জবা কিংবা কনকচূড়ারাও।
এসো বসো আমার উঠোনে, বুক ভরে নাও শ্বাস, শীতল পাঠি বিছিয়ে দিব তাল পাতার বাতাস। নগরকন্যার এমন আহ্বানে সাড়া দিয়ে হাজির ফুলের দল। কন্যার মন ভালো করার সবচেয়ে বড় দায় যেন জারুলের। নববধূর কানের ঝুমকুর মতো ঝুলে থাকা জারুল যেন দুলছে নগরকন্যার বিবাহের বাতাসে। এদিকে নগরকন্যার মন জোগানোর কৌশল নির্ধারণে যেন দ্বিপাক্ষিক বৈঠকে বসেছে গ্রীষ্মের ফুল, কনকচূড়া ও সোনালু। আর বালিকার অভিমান ভাঙানোর এক দফা দাবিতে যেন ফুঁসে উঠছে রূপসী পালাম। সে মিছিল দেখে বসে থাকতে পারেনি সমুদ্র জবাও। ফুলকুমারীর মান ভাঙাতে তপ্ত দুপুরে এমন আয়োজনে খানিকটা শীতলতার আশ্বাস হলে মন্দ হয় না। সেই ভাবনা থেকেই বুঝি নিজের উপস্থিতি জানান দিতে হাজির রক্তরাঙা কৃষ্ণচূড়া। মহিনের ঘোড়াগুলি ব্যান্ডের সঙ্গে ঠোঁট মিলিয়ে ফুলেরা যেন গাইছে পিচ গলার রোদ্দুরে, বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। ফুলের দিক থেকে বলতে গেলে হচ্ছে কাঠগোলাপ, জারুল, সোনালু, বিশেষ করে জারুলটা এত আকর্ষণ করে আমাদেরকে, এটা সৌন্দর্যে আমরা আসলে বিমোহিত হয়ে যাই। আমাদের যে প্রকৃতিতে ফুল বা আমাদের যে সবুজ গাছপালা আছে, বা এই যে কাঠগোলাপি বলেন বা আপনি সোনালু বলেন বা আপনি অন্যান্য যে ফুলগুলোর কথাই বলেন না কেন, ওগুলো আমরা জাস্ট কোনো রকম বের হয়ে একটা ছবি তুলে ঘরে বসে স্টোরি দিয়ে দেখালাম যে আমরা ছবিতে দিচ্ছি, আমরা বের হয়েছি, কিন্তু আমরা আসলে জিনিসটাকে উপভোগ করতে ঠিকমতো পারলাম না। অথচ প্রকৃতির ঢেলে দেয়া এই রূপের বিনিময়ে ক্রমশ বাড়ছে প্রকৃতি ধ্বংসের আয়োজন। মানব সৃষ্ট কারণে নষ্ট হচ্ছে বনভূমি, কমছে সবুজ। প্রাণ প্রকৃতি ও পরিবেশ নিয়ন্ত্রণে ভূখণ্ডের মোট আয়তনের 25% বনভূমি থাকা অপরিহার্য হলেও রংপুরের পরিমাণ কেবল 12%। গবেষণা সংস্থা গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুযায়ী শুধু 2023 সালেই রংপুরে বৃক্ষ আচ্ছাদিত এলাকা কমেছে 1190 একর। শহরে এলাকায় যে ভেহিকলগুলো চলছে সেগুলো মূলত ফসিল ফুয়েল বার্ন করা হচ্ছে, অয়েল গ্যাস, এগুলো বার্নিংয়ের ফলে আমাদের যে ভেহিকলগুলো চলছে সেখান থেকে গ্রিন হাউস গ্যাস ইমিশনটা বেড়ে যাচ্ছে, মূলত কার্বন ডাইঅক্সাইড। হেলথ ইম্প্যাক্ট বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বা বায়োডাইভার্সিটির যে লস সেগুলো কিন্তু বেড়ে যাবে। এদিকে সবুজায়ন কমায় লাফিয়ে বাড়ছে গরমের মাত্রা। গত কয়েক বছরে রংপুরে গড় তাপমাত্রা বেড়েছে 0.7 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। স্বাভাবিক তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি থাকার কথা থাকলেও তাপমাত্রার পারদ উঠছে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পরিবর্তন হচ্ছে পত্র পল্লব ফসলের ঋতুচক্র। টেম্পারেচারের যে ইমব্যালেন্স তৈরি হয়েছে তার ফলে দেখা যাচ্ছে রেনফলের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে এই অঞ্চলে। এইটার প্রভাব পড়ছে কৃষিতে, আমি যেটা বললাম, ঠিক একইভাবে প্রকৃতিতে অন্যান্য সকল উদ্ভিদের উপরে একই প্রভাব পড়ছে। তো ক্লাইমেট চেঞ্জের সরাসরি ইম্প্যাক্ট আমরা দেখা শুরু করে ফেলছি। নাগরিক ও প্রকৃতির পরস্পরের ইশতেহারেই দীর্ঘ হবে এমন লাল সবুজে পুষ্পের বিচ্ছরণ। বাসযোগ্য পৃথিবী ও সুনির্মল প্রকৃতির জন্য অনিবার্য কেবল একে অপরের ভালো রাখার সন্ধি। মোকাররম হোসাইন, এখন। এবার দেশের বাইরের প্রসঙ্গ। নুসুক অ্যাপে অনুমোদিত হোটেল বুকিং ছাড়া মিলবে না ওমরা ভিসা। হজ শেষে ওমরার মৌসুম শুরু হতে না হতেই নতুন এই নীতিমালা জানিয়ে দিল সৌদি সরকার। বলা হচ্ছে ওমরা যাত্রীদের নিবন্ধিত আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে নীতিমালা আরও কঠোর করেছে রিয়াদ। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় মিলন মেলা পবিত্র হজ শেষ হওয়ার পরপরই গেল 10 জুন থেকে ওমরাহ ভিসা চালু করে সৌদি আরব। নতুন মৌসুমে বিদেশি ওমরা যাত্রীরা মক্কায় পৌঁছাতে শুরু করেন তার পরদিন থেকেই। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে নতুন মৌসুমের শুরু থেকেই অনুমোদিত হোটেল বুকিং ছাড়া ওমরা ভিসা পাবেন না কোনো বিদেশি মুসলিম। এজন্য সৌদি সরকারের কেন্দ্রীয় ডিজিটাল গেটওয়ে নুসুক মাসারে অস্থায়ী আবাসন চুক্তির প্রমাণ দেখাতে হবে আগেই। এরই মধ্যে কার্যকর হয়েছে নতুন এই ওমরা নীতিমালা। এতে বলা হয় ওমরা যাত্রীদের সেবা দানে যুক্ত সকল প্রতিষ্ঠান, স্থাপনা ও বিদেশি কর্মীদের জন্য সৌদি পর্যটন মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত হোটেলগুলোতে মুসল্লিদের আবাসন নিশ্চিত করা বাধ্যতামূলক। বলা হচ্ছে ওমরা যাত্রায় মুসল্লিদের থাকার ব্যবস্থা ও নিরাপত্তায় সর্বোচ্চ সুযোগ সুবিধা আর সেবা নিশ্চিতে নীতি আরও কঠোর করেছে রিয়াদ। নতুন নীতিমালায় আবাসন জালিয়াতি রোধ এবং আবাসনের মান ও অতিরিক্ত ভিড় নিয়ে উদ্বেগ এড়াতে উদ্যোগ নিচ্ছে রিয়াদ। নিয়ম লঙ্ঘনে ভিসা পেতে বিলম্ব বা শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারেন আবেদনকারীরা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমরার চলতি মৌসুম শেষ হবে 2026 সালে হজের ঠিক আগে। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি হজ, যা পালন করা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য জীবনে অন্তত একবার বাধ্যতামূলক। ধর্মীয় গুরুত্ব আর সময়ের দিক থেকে ছোট হজ হিসেবে পরিচিত উমরাহ ব্যাপক তাৎপর্যপূর্ণ হলেও উমরাহ পালন বাধ্যতামূলক নয়। প্রতি বছর আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজে 8-12 তারিখ পর্যন্ত মক্কা, মুজদালিফা, মিনা ও আরাফাতে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করেন ধর্মপ্রাণ মুসলিমরা। বিপরীতে উমরাহ পালন করা যায় হজের সময়টুকু বাদ দিয়ে সারা বছর। নুজহাত কামাল, এখন বিশ্ব। বিভেদ ভুলে নারী দলকে গুছিয়ে নেয় কোচ পিটার বাটলারকে নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সাফ জয় করে এবার এশিয়াডে নজর তার, আর নজর সীমায় আছে এশিয়ান কাপের বাছাই পর্ব। ওয়াসিউল হক পান্থর আরও একটা প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক যে হাতে গোনা সাফল্য এসেছে তার অধিকাংশই নারী ফুটবলারদের হাত ধরেই। সাফ চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে বয়সভিত্তিক টুর্নামেন্ট, প্রতিটি ক্ষেত্রেই জয়িতারা রেখেছেন সাফল্যের ছাপ। যদিও চলতি বছরের শুরুতে দলে বেজেছিল ভাঙনের সুর, সেগুলো পাশ কাটিয়ে পিটার বাটলারের অধীনেই নিজেদের সেরা ছন্দেই ফিরেছে ঋতুপর্ণা সাগরিকারা। কোচকে নিয়ে তাই সন্তুষ্টি মেয়েদের অভিভাবকের কণ্ঠে। হি ইজ ভেরি গুড কোচ, কোনো নো ডাউট অ্যাবাউট ইট। তো সেটা সে আরেকবার প্রমাণ করে দিল যে সে ভালো কোচ। আমার ওর প্রতি বিশ্বাস আছে, কনফিডেন্স আছে। একাধিক সাফ জয়, সবশেষ জর্ডান সফরের র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্বাগতিকদের ও ইন্দোনেশিয়াকে রুখে দিয়ে উন্নতির ছাপও রেখেছে খেলোয়াড়রা। এ ধারা অব্যাহত রেখে এশিয়াডে চোখ বাফুফের। এই সাউথ এশিয়ার গণ্ডিতেই অ্যাকচুয়ালি থাকতে চাচ্ছি না, আমরা নেক্সট লেভেলে যেতে চাই। নেক্সট লেভেলে যেতে হলে সবসময় আমি বলছি আপনাদেরকে যে আমাদেরকে অনেক বেশি স্ট্রং টিমের সাথে খেলতে হবে, ফ্রিকোয়েন্টলি অনেক বেশি ফিফা ফ্রেন্ডলি খেলতে হবে, বছরে অন্তত 5-6টা। পুরুষ ফুটবলে যখন প্রবাসী ফুটবলারের ঢল, সুযোগ আছে নারীদেরও, যদিও বিষয়টিকে ভিন্নভাবেই দেখছেন নারী উইং চেয়ারম্যান। প্রবাসী নারী ফুটবলার নিয়ে অবশ্যই আছে। আমরা আনিকা বলে একজন ফুটবলার আছে, ওর সাথে আমাকে ওইটা অ্যাকচুয়ালি কানেক্ট করেছিল জামাল ভুইয়া। যদি হয় আমরা অবশ্যই নিব ভালো ফুটবলার, বাট আমাদের ফোকাস অলওয়েজ আমার লোকাল ফুটবলারে। আমি আমার দেশকে ডেভেলপ করতে চাই। জুনের শেষ দিকে উইমেন্স এশিয়ান কাপের বাছাই খেলতে মিয়ানমারে যাবে বাংলাদেশ। সেখানে বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে লড়বে মেয়েরা। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছি এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধ্বংস না হওয়া পর্যন্ত ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চলবে, ঘোষণা তেহরানের। 19 ইসরায়েলি নিহত, তেল আবিবের মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত। 1 মাসের মধ্যেই গুম বিষয়ক আইন করা হবে, জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা। ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন সম্ভব, লন্ডন থেকে ফিরে আমির খসরু। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক। হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চালক আটক হলেও পলাতক সহকারী। ডেঙ্গুর হটস্পট বরগুনায়, আরও 65 জন শনাক্ত। 31 লাখ করোনার টিকার মেয়াদ সেপ্টেম্বরের শেষ, সংক্রমণ বাড়লেও নিতে অনাগ্রহ। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/3/ekontv।